আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে আজ। এই উপলক্ষে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এদিকে বেলা 2:30টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। শহীদ ওসমান হাদির নামাজের জানাজায় অংশগ্রহণে আগ্রহীদের কোনো প্রকার ব্যাগ বা ভারী বস্তু বহন না করার নির্দেশ দিয়েছে সরকার। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত হবেন তিনি। এর আগে গত 12 ডিসেম্বর রাজধানীর বিজয়নগরের সন্ত্রাসীর গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। পরে উন্নত চিকিৎসার জন্য সরকারিভাবে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তিনি মৃত্যুবরণ করেন। গতকাল শুক্রবার সন্ধ্যা 6টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মরদেহ দেশে আনা হয়। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের হিমঘরে তার মরদেহ রাখা হয়েছে। বাদ জোহর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির নামাজে জানাজা উপলক্ষে মানিক মিয়া এভিনিউতে যানবাহন চলাচল সীমিত থাকবে। খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত যান চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ডিএমপি। মিরপুর রোড হয়ে উত্তর দিকে থেকে ফার্মগেট বা সোনারগাঁও অভিমুখী যানবাহনগুলোকে গণভবন ক্রসিং, লেক রোড, উড়োজাহাজ ক্রসিং, বিজয় সরণি ক্রসিং হয়ে ডানে মোড় নিয়ে ফার্মগেট অভিমুখে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া মানিক মিয়া এভিনিউগামী যানবাহন মিরপুর রোড হয়ে উত্তর দিক থেকে ফার্মগেট অভিমুখী যানবাহন গণভবন ক্রসিং, লেক রোড, উড়োজাহাজ ক্রসিং, বিজয় সরণি ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে ফার্মগেটের দিকে যাবে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, হাদির জানাজা উপলক্ষে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন এবং সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন জানাবেন। ফারিয়া, আসলে হাদির জানাজা উপলক্ষে কিন্তু মানিক মিয়া এভিনিউয়ের যে পুরো রাস্তাটি রয়েছে সেটিতে কিন্তু একেবারে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। দুই পাশে বাঁশের ব্যারিকেড দেওয়া হয়েছে এবং মানুষ যাতে ঢুকতে পারে সেরকম পথ রাখা হয়েছে। কোনো ধরনের যানবাহন চলাচল করতে দেওয়া হচ্ছে না। আইন শৃঙ্খলায় কিন্তু সব ধরনের বাহিনী এখানে নিয়োজিত রয়েছে। আমরা ক্যামেরায় দেখতে পাচ্ছি আনসার সদস্যরা রয়েছে, তাদেরকে কিছুক্ষণ আগেই ব্রিফিং করা হয়েছে তারা আসলে কে কোন জায়গায় কিভাবে অবস্থান করবে সেই অনুযায়ী এখন তারা তাদের যে জায়গাগুলো সেই জায়গায় চলে যাচ্ছে। পাশাপাশি আমরা দেখেছি পুলিশ রয়েছে, র্যাব সদস্যরা রয়েছে এবং সাদা পোশাকে বিভিন্ন ধরনের গোয়েন্দা সংস্থার সদস্যরাও কিন্তু এখানে রয়েছে। যেহেতু অনেক মানুষের সমাগম হবে যার ফলে আইন শৃঙ্খলার সব ধরনের ব্যবস্থা এখানে গ্রহণ করা হয়েছে এবং পাশাপাশি ঢাকার বাইরে থেকে কিন্তু অনেকে জানা যায় অংশগ্রহণের জন্য ইতিমধ্যে ঢাকা শহরে চলে এসেছেন। তারাও কিন্তু এই দক্ষিণ প্লাজা অংশে মানিক মিয়ার যে এভিনিউটা রয়েছে সেখানে আসতে শুরু করেছেন। আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছেন যে আসলে তারা জানাজায় অংশগ্রহণ করার জন্য ঢাকায় এসেছেন এবং মূলত এছাড়াও তারা হাদির বিচারের যে জন্য সুষ্ঠু দাবি করেছেন, বিচারের সুষ্ঠু দাবি করেছেন। পাশাপাশি আসামিদেরকে যেন দ্রুত গ্রেফতার করা হয় সেই বিষয়টি অনেকে তুলে ধরছেন, যেন আসামিরা কোনোভাবেই ধরাছোঁয়ার বাইরে না চলে যায়। এর পাশাপাশি বলা চলে যে আইন শৃঙ্খলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে এবং সাধারণ মানুষের জন্য যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে সেই নির্দেশনা মেনে নেওয়ার জন্য তারা আহ্বান জানিয়েছেন। এই জানাজায় যারা অংশগ্রহণ করবেন তাদেরকে আসলে কোনো ধরনের ব্যাগ যাতে তারা সঙ্গে করে না নিয়ে আসে সেই আহ্বানটিও কিন্তু করা হয়েছে। আমরা দেখেছি বিজিবি সদস্য থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর সব সদস্যরাই তারা তাদের জায়গা অনুযায়ী প্রতিটি জায়গায় তারা অবস্থান নিয়ে থাকবেন এবং জানাজা শেষে সবাইকে সুশৃঙ্খলভাবে এই জায়গাটি ত্যাগ করতে বলা হয়েছে এবং ডিএমপির যে নির্দেশনার কথা বলা হচ্ছিল যে রাস্তাগুলো ডাইভারশন করা হয়েছে, অর্থাৎ আপনার আড়ংয়ের যে মোড় রয়েছে সেই মোড় থেকে বাম পাশের যে মানিক মিয়া এভিনিউয়ের রাস্তা সেই রাস্তায় কিন্তু কোনো ধরনের যানবাহন চলাচল করছে না। এই রাস্তায় যারা আসবে তাদেরকে সোজা পথ ধরে ধানমন্ডি 27-32 রাস্তা ধরে তাদেরকে চলে যেতে হবে এবং তার বিপরীত পাশের যে খামারবাড়ির রাস্তাটি রয়েছে সেই খামারবাড়ির রাস্তাতেও কিন্তু কিছুটা ডাইভারশন রয়েছে। ওইখানে গণভবনের রাস্তা দিয়ে গাড়িগুলো ঢুকে আপনার খামারবাড়ি দিয়ে
কারওয়ান বাজারের রাস্তা দিয়ে তারা বের হয়ে যেতে পারবে। সেক্ষেত্রে কিছুটা যানজট আমরা দেখেছি, যেহেতু অনেকে হয়তো জানতেন না যে নির্দেশনাগুলো, সেক্ষেত্রে কিছুটা জট দেখা যাচ্ছে। তবে ট্রাফিক পুলিশরা বলছেন যে আসলে যেহেতু কেবল মানুষজন জানা শুরু করছে, কিছুক্ষণের মধ্যে সেই জটগুলো কেটে যাবে। এবং শরীফ ওসমান হাদির মরদেহ কিন্তু রাখা হয়েছে হৃদরোগ ইনস্টিটিউটের যে হিমাগার রয়েছে সেখানে, এবং দুপুর 2টার দিকে এইখানে জানাজা অনুষ্ঠিত হবে। জোহরের নামাজের পরে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে কিন্তু ভিভিআইপি সব ধরনের মানুষ এই জানাজায় অংশগ্রহণ করবেন বলে আমরা জানতে পেরেছি। তো সব মিলিয়ে বলা চলে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সব ব্যবস্থা গ্রহণ করে রাখা হয়েছে, এবং সময় যত গড়বে তত কিন্তু মানুষের উপস্থিতি তত বাড়বে। এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা বলছেন যে অনেক মানুষের সমাগম হতে পারে, যার ফলে তারা সব ধরনের ব্যবস্থা এখানে গ্রহণ করে রেখেছে। তো এই ছিল আমার কাছে মানিক মে এভিনিউয়ের সর্বশেষ। ফারিয়া। সাকিব, আপনাকে ধন্যবাদ। ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগে জমায়েত হয়েছে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিপুল দেব রায়। বিপুল, শাহবাগে বিক্ষোভকারীদের সর্বশেষ অবস্থা কি জানাবেন, তারা কি বলছেন জানাবেন। সকাল থেকে কিন্তু আজকে আবারও শুরু হয়েছে সে জমায়েত, অর্থাৎ ধীরে ধীরে আমরা দেখছি নেতাকর্মীরা এখানে হাজির হচ্ছেন। আপনি জানেন যে আপনার মাধ্যমে দর্শককে জানিয়েছেন যে গতকালকেও কিন্তু এখানে ইনকিলাব মঞ্চের বিভিন্ন নেতাকর্মীরা এখানে জমায়েত করে, এবং বলা যায় যে হাজারো জনতার এখানে কিন্তু উপস্থিত ছিল। এবং আমরা আজকে দেখেছি সকাল থেকেই, অর্থাৎ ভোরের আলো ফোটার পরপরই কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে তার ইনকিলাব মঞ্চের সমর্থিত নেতাকর্মীরা কিন্তু এখানে জড়ো হচ্ছেন এবং শাহবাগ চত্বরে এসে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আপনি জানেন যে আসলে ওসমান হাদির মৃত্যুর পর থেকে কিন্তু সারা বাংলাদেশে যে তার পক্ষে সমর্থকরা বিক্ষোভ মিছিল শুরু করেছে, সেটিরই কিন্তু ধারাবাহিকতা এখনো চলছে। এবং আপনাকে জানিয়ে চাই সেটি হচ্ছে এই বিক্ষোভ মিছিলটি কিন্তু মধ্যে দিয়ে নানা ঘোষণা আসবে, এবং তারা বলছেন যে আসলে দুপুর 2টার দিকে যে কেন্দ্রীয় শহীদ মিনারে, শাহবাগ কেন্দ্রীয় শহীদ মিনারে যে জানাজা অনুষ্ঠিত হবে, সেইখান থেকে কিন্তু তার ওসমান হাদিকে জানাজার পরে কিন্তু তারা একটা শপথ গ্রহণ করবেন যে আসলে তারা কি চান এবং তাদের দাবিগুলো নিয়ে তারা কিন্তু একটি সমাবেশ করবে, এমনটা আমাদেরকে জানিয়েছেন। সেই সাথে আপনাকে আরেকটি বিষয় জানিতে চাই যে আসলে ওসমান হাদির মৃত্যুর পর থেকে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থাপনায় কিন্তু হামলার ঘটনা ঘটেছে। সেটিও তারা কিন্তু সরাসরি বলছেন যে তাদের নেতাকর্মীরা করেনি, বা বিক্ষুব্ধ জনতা সেটা ক্ষোভের বশে করেছে, সেটা এমনটা আমাদেরকে জানিয়েছেন। সেই সাথে তারা বলছেন যে আসলে আজকের জামায়াতটা বিশেষ করে তার নামাজে জানাজা যেটা অনুষ্ঠিত হবে, সেই নামাজে জানাজায় কিন্তু বিপুল মানুষের ঢল নামবে। এবং আমাদেরকে যেমন জানিয়েছেন যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ হতে শুরু করে বিভিন্ন শিক্ষার্থীদেরকে আনার জন্য বিভিন্ন গাড়ির ব্যবস্থা করা হয়েছে, এবং এই শাহবাগে স্মরণকালের একটি তারা জানাজা অনুষ্ঠিত করতে পারবে বলে এমনটা আমাদেরকে জানিয়েছেন। সেই সাথে এখানে যারা রয়েছেন তারা বলছেন যে আসলে ভারতের আগ্রাসনের যে বিষয়টি, সেটিও কিন্তু তারা আবার দাবি করছেন। এবং আমরা দেখছি কিছুক্ষণ পর যে স্লোগান দিচ্ছে এবং বলছেন যে আসলে ভারতের বিরুদ্ধে তারা স্লোগান দিচ্ছেন, এবং ভারতের আধিপত্য, বিশেষ করে যারা ওসমান হাদিকে হত্যা করেছে তাদেরকে যাতে বাংলাদেশ হাতে তুলে দেওয়া হয়, সে দাবিও তারা করছেন। সেই সাথে তারা বলছেন যে আসলে বাংলাদেশের যে ভারতীয় পণ্য রয়েছে, সে পণ্যের বয়কটের যে বিষয়টি, সেটি আবারও আওয়াজ উঠেছে। আমরা জানি বিগত সময়ে এই ধরনের আওয়াজ উঠেছিল যে ভারতের পণ্য বয়কট করার যে বিষয়টি, সেটি কিন্তু আবার নতুন করে আজকে এই শাহবাগের মোড় থেকে তারা আমাদেরকে এমনটা জানিয়েছেন, এবং তারা স্লোগান দিচ্ছেন কিছুক্ষণ পর বিভিন্ন ভারতীয় পণ্য বয়কট করার জন্য। সেই সাথে আমরা এখানে দেখেছি যে আসলে যারা রয়েছেন তারা বলছেন যে আসলে এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি রয়েছেন জাহাঙ্গীর হোসেন চৌধুরী, তার পদত্যাগের দাবিতে কিন্তু তারা একই বাক্য তুলছেন, অর্থাৎ বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং খোদা বক্সে যিনি রয়েছেন প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী, ওনাকেও কিন্তু পদত্যাগের দাবি করছেন। তারা বলছেন যে আসলে তারা যতক্ষণ পর্যন্ত পদত্যাগ করবে না, এই আন্দোলন চলতে থাকবে, এবং তাদের এই আন্দোলন তখনই তারা বন্ধ করবে বা সেখান থেকে ঘরে ফিরে যাবে যখন তারা এই দাবিগুলো তারা মেনে নেবে। সেই সাথে তারা বলছেন যে আসলে যে সাধারণ মানুষ তাদেরকে আহ্বান জানিয়েছেন যে আজকের যে জানাজায়, সেই জানাজায় যাতে সবাই হাজির হয় এবং ওসমান হাদির জন্য দোয়া কামনা করে, সেই বিষয়টি তারা বারবার আমাদেরকে জানিয়েছেন। এবং তারা বলছেন যে সর্বস্তরের মানুষ যাতে আজকের এই শাহবাগ নেমে আসে এবং তার জানাজায় অংশগ্রহণ করে। সেই সাথে আরেকটি বিষয় জানতে চাই যে আসলে শাহবাগের যে আইনশৃঙ্খলা যে পরিস্থিতি, সেটি নিয়ন্ত্রণ করার জন্য ইতিমধ্যে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর, বিশেষ করে পুলিশ বাহিনীর সদস্যরা আসতে শুরু করেছে, এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে যানজট যাতে না হয় সেটি মোকাবেলা করার জন্য পর্যাপ্ত পরিমাণে পুলিশ এবং নিরাপত্তা ব্যবস্থার জন্য তারা যথেষ্ট রয়েছে।
জানিয়েছেন। সে সাথে তারা বলছেন যে এখানে বিজিবি রাখা হয়েছে এবং বিজিবির পক্ষ থেকেও আমরা যতটুকু জেনেছি যে তারা যে এখনো পর্যন্ত এক প্লাটুন বিজিবি এসেছে এবং পরবর্তী সময়ে বাকি যে যারা আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য যেটা প্রয়োজন হয় তারা এখানে এসে হাজির হবেন। এবং সেই সাথে আইনশৃঙ্খলার যে বিষয়টি আমরা আরেকটু জানিতে চাই সেটি হচ্ছে এখানকার যারা দায়িত্বশীল ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য তারা কিন্তু সকল কিছুর ব্যবস্থা রাখা হয়েছে। এবং সেই সাথে এখানকার যারা স্লোগান দিচ্ছেন বা বলছেন তারা বলছেন যে এই জমায়েতটা আরও বৃদ্ধি পাবে এবং আমরা যতটুকু জানতে পেরেছি তারা হচ্ছে ধীরে ধীরে 11টা-12টার দিকে কিন্তু এই জমায়েতটা আরও বৃদ্ধি পাবে এবং তারা বলছেন যে যাতে সর্বস্তরের মানুষ আজকের এই উসমান হাদির জানাজায় এসে এবং তাকে স্মরণ করা হয় এবং তার জন্য দোয়া করা হয় সেই বিষয়টি তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। বিপুল, আপনাকে ধন্যবাদ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে বরিশালে মোমবাতি জ্বালিয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ। গতকাল রাতে নগরের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে হত্যার প্রতিবাদে ও জড়িতদের শাস্তির দাবিতে মোমবাতি প্রজ্বলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এ সময় হত্যাকারীদের দ্রুত গ্রেফতার সহ বিচার দাবি করেন তারা। মিছিলের স্লোগান আর টকশোর উত্তপ্ত বিতর্ক সর্বত্রই যিনি ছিলেন দৃপ্ত ও নির্ভীক সেই শরীফ ওসমান হাদি ছেড়ে গেলেন নিজের গড়া অদৃশ্য এক ভালোবাসার সাম্রাজ্য। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ের সবচেয়ে আলোচিত এই তরুণ বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন, যে মৃত্যুতে থেমে যায় এক সাহসী জীবনের সংগ্রাম। আরও জানাচ্ছেন শাকিলা করিম। আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি নিত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবন আনন্দ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। বন্ধু সমর্থকদের কাছে তিনি জাতীয় বীর, প্রতিবাদী রাজনীতির এক প্রতীক। শুধু বন্ধুই নয়, শত্রুর চোখেও হাদি ছিলেন সময়ের সাহসী এক চরিত্র। গত 12 ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে প্রকাশ্যে দুর্বৃত্তের পিস্তলের বুলেট A4 করে দেয় ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ওসমান হাদির মাথা। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পরে এভারকেয়ার হাসপাতালের ICU এবং সবশেষ 3 দিন আগে সিঙ্গাপুর নেওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে দীর্ঘ এক যাত্রা, যার আর শেষটা হলো না। দেশের দক্ষিণবঙ্গের জেলা ঝালকাঠির নলসিটির এক আদর্শ মুসলিম পরিবারের সর্বকনিষ্ঠ সন্তান ওসমান হাদির শৈশব কেটেছে মাদ্রাসার শিক্ষক বাবার আদর্শে। নেসারাবাদ কামিল মাদ্রাসায় শিক্ষা জীবনের শুরু, সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। 2010-11 শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন ওসমান হাদি। রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও কোনো মূলধারার রাজনৈতিক দলে সরাসরি সম্পৃক্ত ছিলেন না। সাংস্কৃতিক অঙ্গনে কাজ করেছেন, লিখেছেন বইও। জীবন সংগ্রামে একসময় পড়িয়েছেন প্রাইভেট, শিক্ষকতা করেছেন কোচিং সেন্টার সাইফোর্সে। সবশেষ ইউনিভার্সিটি অব স্কলার্স নামের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছিলেন ওসমান হাদি। 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানই ওসমান হাদিকে পরিচিতির মুকুট পরায়। সাহসী কণ্ঠস্বর, তীক্ষ্ণ কঠিন বক্তব্য আর আপোষহীন অবস্থানের কারণে অল্প সময়ে হয়ে ওঠেন আলোচনার কেন্দ্রবিন্দু। অভ্যুত্থান পরবর্তী সময়ে তার হাত ধরে গড়ে ওঠে রাজনৈতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ, যে মঞ্চ থেকে তিনি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি, জুলাই শহীদদের স্বীকৃতি, অপরাধীদের বিচার সহ নানা দাবিতে রাজপথ ও সভা সমাবেশে ছিলেন সরব। টকশো, সামাজিক মাধ্যম সবখানেই তার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নির্বাচন যদি ফেব্রুয়ারিতে হয় তাহলে সেই আমেজ তো দেশে শুরু হয় না নির্বাচনের আগে, মানে এটা তো ওটার সাথে আপনি রিলেট করতেও পারবেন না। এর আগের সরকারগুলো 5 বছর যখন 4 বছরই শেষ হয়ে যায় তখন তো নির্বাচনে ডামাডোল বাজে। স্পষ্টভাষী হাদির বক্তব্য যেমন সমর্থকদের কাছে তাকে জনপ্রিয় করে তোলে, তেমনি তার কিছু মন্তব্য ও ভাষা ব্যবহার নিয়েও সমালোচনা হয়েছে। গত বছরের নভেম্বরে ফেসবুক পোস্টে জানান, দেশি বিদেশি অন্তত 30টি নম্বর থেকে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। লিখেছিলেন, জীবন নাশের আশঙ্কা সত্ত্বেও ইনসাফের লড়াই থেকে পিছিয়ে যাবেন না। ঢাকা 8 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন হাদি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাঠে নামার আগেই থেমে গেল পথ চলা। তফসিল ঘোষণার পরদিনই বন্দুকধারীর গুলিতে আহত হন তিনি। সেই গুলি শেষ পর্যন্ত কেড়ে নিল তার প্রাণ। ওসমান হাদির মৃত্যু শুধু একজন রাজনৈতিক নেতার মৃত্যুই নয়, রয়ে গেল প্রশ্ন দেশের রাজনীতির সহিংসতা, ভবিষ্যৎ পথ চলা নিয়ে। বিদায় ওসমান হাদি, এক সাহসী, সত্যভাষী তরুণ নেতা। শাকিলা করিম, RTV, ঢাকা।
ওসমান হাদি হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। একই সঙ্গে এই হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে বাংলাদেশ সরকারকে নিরপেক্ষভাবে দ্রুত স্বচ্ছ তদন্তের আহ্বান জানায় সংস্থাটি। এক বিবৃতিতে সংস্থার মানবাধিকার কমিশনার ফলকের তুর্ক বাংলাদেশে শান্তি বজায় রাখা এবং দায়ীদের জবাবদিহিতা নিশ্চিতের উপর জোর দেয়। বিবৃতিতে জাতিসংঘের কমিশনার বলেন, গত বছর বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনের অন্যতম নেতা শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডে তিনি গভীরভাবে মর্মাহত। সবাইকে শান্ত থাকা এবং সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে ফলকার তুর্ক বলেন, প্রতিশোধ কেবল বিভেদকে আরও গভীর করবে এবং সবার অধিকার ক্ষুণ্ণ করবে। দেশে ফিরতে ট্রাভেল পাস হাতে পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার বিকেলে এ খবর নিশ্চিত করেছেন তারেক রহমানের মেয়ে জায়মা জারনাজ রহমান। তিনি ফেসবুকে লিখেছেন, আলহামদুলিল্লাহ, বাবা আজ কিছুক্ষণ আগে ট্রাভেল ডকুমেন্ট হাতে পেয়েছেন। প্রায় 18 বছর লন্ডনে অবস্থানের পর আগামী 25 ডিসেম্বর দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এজন্য 18 ডিসেম্বর তিনি ট্রাভেল পাসের জন্য দূতাবাসে আবেদন করেছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডক্টর জোবাইদা রহমান লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সকাল 8:30টার দিকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন তিনি। আগামী 25 ডিসেম্বর স্বামী তারেক রহমান ও মেয়ে ব্যারিস্টার জায়মা রহমানের সঙ্গে আবার দেশে ফিরে আসার কথা রয়েছে জোবাইদা রহমানের। এর আগে গত 5 ডিসেম্বর দেশে আসেন ডক্টর জোবাইদা রহমান। দেশে পৌঁছেই তিনি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান। সুষ্ঠু নির্বাচন নিয়ে মানুষের আগ্রহ যখন দীর্ঘদিনের, তখন সেটা নিয়ে নানা আগ্রহ আর প্রশ্ন থাকবেই। তফসিল ঘোষণার মাধ্যমে কেটেছে সেই শঙ্কা। তবে শান্তিপূর্ণ নির্বাচনের জন্য প্রশাসনকে কঠোর হওয়ার বিকল্প নেই বলছেন নাগরিক সমাজ। এদিকে এই নির্বাচনের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধ আর গণ অভ্যুত্থানের চেতনার বাস্তবায়ন হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মেহেদী হাসান সুজনের ক্যামেরায় জানাচ্ছেন সর্দার রাজীব। চল্লিশর্ধ প্রিয়া খান, ব্যস্ত টিএসসির পরিচিত চাওয়ালি। নিপুণ হাতে যার চা বানানোর দায়িত্ব, দেশ নিয়ে তারও রয়েছে ভাববার অবকাশ। পাশেই টাটকা চায়ের চুমুকে ব্যস্ত শিক্ষার্থী আসিফ মজুমদার। কিন্তু সময়টাই যার বন্ধুদের নিয়ে আড্ডায় মজার, তখন সরকারের নিয়ে কি ভাবনা তার। তারপরও দেশের নির্বাচন নিয়ে তাদের আগ্রহের যেন শেষই নেই। ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে ভোট দিতেও মুখিয়ে তারা। নির্বাচন তো অবশ্যই হবে, যেটা দিন তারিখ ঘোষণা হয়েছে, যেটা গ্যাঞ্জাম করে হলে নির্বাচন হবে। দীর্ঘদিন পর মানুষ ভোট দেবে, একটা আনন্দ উচ্ছ্বাস যেটা থাকবে সেটা যেন বজায় থাকে। ক্ষমতায় কে আসবে তা তো আমরা বলতে পারছি না। তাছাড়াও যদি আমরা অন্যভাবে চিন্তা করি, এখন নির্বাচনের পরে কি হবে আর এখন কি হচ্ছে, তো এটার ডিফারেন্টটা তখনই চলে আসবে। এদিকে ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়ে এবার ভীষণ আশাবাদী সাধারণ মানুষও। আর নাগরিক প্রতিনিধিরা বলছেন, শান্তি বিনষ্টের শঙ্কা থাকলেও নির্বাচন হচ্ছে যথাসময়ে। প্রচার এগুলি তো থাকবেই, কিন্তু আমি মনে করি দিন শেষে নির্বাচনটা হচ্ছে। এই দেশের অর্থনীতি এবং মানুষ জনগণের স্বার্থে এই নির্বাচন হতেই হবে, এর কোনো বিকল্প নাই। আমি মনে করি সরকার সেদিকেই যাচ্ছে। আমরা খুবই উৎফুল্লিত এবং আনন্দিত। এই কারণেই আমরা বিগত দিনে ভোট দিতে পারি নাই। আজকে এই যে আমাদের কষ্ট বেদনা, এটার আজকে মোচন হচ্ছে। যারা ইয়াং জেনারেশন আছি তারা আসলে ভোট থেকে বিরত ছিলাম, কারণ গণতান্ত্রিক সরকার ছিল। তবে আমি মনে করি বিগত আমলে যা নির্বাচন হয়েছে তার চেয়ে ভালো হবে। তবে যত শঙ্কাই থাকুক, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার প্রত্যাশা করে এই প্রার্থী বলছেন, দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে নির্বাচনের বিকল্প নেই। তফসিল ঘোষণার মধ্যে দিয়ে মনে করি বাংলাদেশের দীর্ঘদিনের যে জমে থাকা মানুষের যে ভোটের অধিকার ছিল, ভোট দিতে পারেনি, তারা একটু স্বস্তি নিঃশ্বাস ফেলছে এবং আশা করি সবাই গিয়ে ভালোভাবে ভোট দিবে। এটা গণতন্ত্রের ধারা শুরু হলো। আমরা আশা করি নির্বাচন কমিশন এবারে নির্বাচনটা একটা বিশ্বাসযোগ্য ভালো একটা নির্বাচন করবে। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট। এর মাধ্যমে দীর্ঘদিন পর ভোটদানের সুযোগ পাচ্ছে দেশের ভোটাররা। সর্দার রাজীব, RTV, ঢাকা।
ঢাকার রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তা পরিস্থিতি এখন ভারতের জন্য সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ, এমন মন্তব্য করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটি। এছাড়া বাংলাদেশে চীন ও পাকিস্তানের ক্রমবর্ধমান প্রভাবের কথাও উঠে আসে আলোচনায়। কংগ্রেস সংসদ সদস্য শশী থারুরের নেতৃত্বাধীন ওই কমিটির প্রতিবেদনে বাংলাদেশকে ঘিরে ভারতের কৌশলগত পুনর্মূল্যায়নের সুপারিশ করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আরাফাত ইয়াসের। বাংলাদেশের রাজনীতি, নিরাপত্তা উদ্বেগ আর আঞ্চলিক প্রভাব সব মিলিয়েই ঢাকাকে ঘিরে নয়াদিল্লির দুশ্চিন্তা বাড়ছে। সংসদে পেশ করা প্রতিবেদনে ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটি বলেছে, বর্তমান পরিস্থিতি তাৎক্ষণিক অস্তিত্বের হুমকি না হলেও এটি ভারতের জন্য একটি গভীর ও দীর্ঘমেয়াদী কৌশলগত পরীক্ষা। 1971 সালের মুক্তিযুদ্ধের পর এই প্রথম বাংলাদেশ নিয়ে সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জের মুখে ভারত, এমনই তথ্য উঠে আসে প্রতিবেদনে। রাজনৈতিক পট পরিবর্তন, প্রজন্মগত দূরত্ব এবং ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্বিন্যাসের প্রবণতা ভবিষ্যতে উদ্বেগ বাড়াতে পারে বলে মন্তব্য করে কমিটি। এছাড়া বাংলাদেশের পরিস্থিতিকে কমপ্লেক্স অ্যান্ড ইভলভিং আখ্যা দিয়ে সংখ্যালঘুদের ওপর হামলা, মানবাধিকার লঙ্ঘন ও গণমাধ্যমের ওপর চাপের কথা তুলে ধরেছে কমিটি। একই সঙ্গে ইসলামিক মৌলবাদী শক্তির পুনরুত্থান এবং চীন ও পাকিস্তানের ক্রমবর্ধমান প্রভাবের দিকেও ইঙ্গিত করা হয়েছে। রিপোর্টে শেখ হাসিনার ভারতে অবস্থানকে মানবিক সিদ্ধান্ত হিসেবে ব্যাখ্যা করা হলেও তাকে কোনো রাজনৈতিক কার্যক্রমের সুযোগ দেওয়া হয়নি বলে দাবি করা হয়। এই প্রতিবেদন এমন এক সময় প্রকাশ হলো যখন ঢাকায় ভারত বিরোধী উত্তেজনা নতুন করে সম্পর্কের টানাপোড়েন বাড়িয়েছে। আরাফাত ইয়াসার, RTV। 2029 সালে পর্যন্ত যুক্তরাজ্যের বাজারে পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ। শুধু তাই নয়, 2029 সালের পরও দেশ থেকে রপ্তানি করা তৈরি পোশাক সহ প্রায় 92% পণ্য যুক্তরাজ্যের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। চলতি মাসের শুরুতে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুক এক অনুষ্ঠানে এই বিষয়ে আশ্বস্ত করেন। হাই কমিশনারের মতে এই সিদ্ধান্তই প্রমাণ করে যুক্তরাজ্য দীর্ঘমেয়াদে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী এবং ভবিষ্যৎ অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে চায়। সংশ্লিষ্টরা মনে করছেন, রপ্তানি বাজারে বৈচিত্র্য আনার এই সুযোগ দেশের অর্থনীতির জন্য অত্যন্ত ইতিবাচক এবং যুক্তরাজ্যের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট রাখতেও ভূমিকা রাখবে। সকালের সংবাদ এই পর্যন্ত। মধ্যাহ্নের সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।